হ্যালো বন্ধুরা, শেখবাড়ি বড়ছার সাথে কি হয়েছিল পার্ট 9 নিয়ে চলে আসলাম আবারও। রিয়ার কান্নায় ভেজা আকুতি রাফিদের বিধ্বস্ত মনকে যেন আরো একবার তীব্রভাবে ঝাঁকিয়ে দিল। তার পায়ের কাছে বসে থাকা এই নারীটি আর শেখবাড়ির সেই তাঁবুতে অভিমানী রাজকন্যা নয়, এ যেন এক সর্বস্ব হারানো শরণার্থী যে তার শেষ আশ্রয়টুকু খুঁজছে। রাফিদের সামনে এখন দুই নারী, একজন জন্মদাত্রী মা, অন্যজন একসময় ভালোবাসার স্ত্রী। দুজনেই আজ ভাগ্যের পরিহাসে তার দয়া প্রার্থী। দুজনকেই সে তার জীবন থেকে মুছে ফেলতে চেয়েছিল, অথচ দুজনেই আজ তার দরজায় এসে দাঁড়িয়েছে। রাফিদের মনে হলো সে যেন এক বিশাল ঝড়ের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছে, যেখান থেকে বের হওয়ার কোনো পথই নেই। গফুর চাচা এতক্ষণ হতভম্ব হয়ে দাঁড়িয়েছিলেন। রিয়ার এই অবস্থা দেখে তার মায়া হচ্ছিল, কিন্তু রাফিদের বিধ্বস্ত মুখের দিকে তাকিয়ে তিনি বুঝতে পারছিলেন ছেলেটা আর ভার নিতে পারছে না। রাফির দীর্ঘশ্বাস ফেলে চোখ খুলল। তার দৃষ্টি শান্ত, কিন্তু সে শান্ত তার গভীরে এক প্রচন্ড তোলপাড় চলছে। সে রিয়ার দিকে না তাকিয়ে নিচু গলায় বলল, ওঠো রিয়া, এবার পায়ের কাছে পড়ে থেকে নিজেকে আর ছোট করো না। রিয়া ফোপাতে ফোপাতে মুখ তুলল। তার চোখে আশা নিরাশা দোলাচল। রাফি সোফা থেকে উঠে দাঁড়িয়ে বলল, তোমাকে সে সন্ত্রাসীর হাত থেকে বাঁচানোর দায়িত্ব আমার। তুমি আমার প্রাক্তন স্ত্রী, তার আগে ছিলে আমার ভালোবাসা। সে সম্পর্কে কোনো দাম না দিলেও একজন মানুষ হিসেবে আরেকজন মানুষের চরম বিপদে আমি মুখ ফিরিয়ে নিতে পারবো না। কথাগুলো বলতে গিয়ে রাফিদের গলাটা ধরে এলো। সে গফুর চাচার দিকে ফিরে বলল, চাচা, গেস্ট রুমটা গুছিয়ে নিন, উনি আজ রাতটা এখানেই থাকবেন, আর সকাল ওনাকে ওনার বাবার বাড়িতে নিরাপদে পৌঁছে দেওয়ার ব্যবস্থা আমি করব। তারপর সে রিয়ার দিকে তাকিয়ে বলল, তোমার ভয়ের কোনো কারণ নেই। যতক্ষণ তুমি আমার আশ্রয়ে আছো তোমার জন্য ক্ষতি হবে না। এখন যাও, বিশ্রাম নাও, আর ওই সন্তানের সাথে তোমার বিয়ে হবে না, চিন্তা করো না। কে হয়তো আরো কিছু বলতে চেয়েছিল, কিন্তু রাফিদের কঠোর দূরত্ব মেশানো কণ্ঠস্বর সে আর সাহস পেল না। সে শুধু কৃতজ্ঞ দৃষ্টিতে একবার তাকে গফুর চাচার সাথে গেস্ট রুমের দিকে চলে গেল। ঘরটা আবার নীরব হয়ে গেল। রাফিদ ধপ করে সোফায় বসে দুই হাত মাথা চেপে ধরল। তার পৃথিবীটা যেন বন বন করে ঘুরছে। মা আর রিয়া, তার অতীতের এই দুই অধ্যায় আজ একসাথে ফিরে এসে তাকে কোন পরীক্ষায় মুখে ফেলল। গফুর চাচা এক গ্লাস পানি নিয়ে এসে রাফিদের পাশে বসলেন। স্নেহার সুরে বললেন, বাবা, পানিটা খাও, মাথাটা ঠান্ডা করো। রাফিদ পানিটা এক চুমুকে শেষ করে অসহায়ভাবে গফুর চাচার দিকে তাকাল। তার শক্ত খরচটা যেন এবার ভেঙে পড়ছিল। চাচা, আমার কি করা উচিত? আমি কিছুই বুঝতে পারছি না। একদিকে রিয়া, তার জীবনটা সংকটে, আর একদিকে আমার মা, জন্মদাত্রী মা, যাকে আমি রাস্তায় খুঁজে পেয়েছি, যার সাথে আমার নারীর যোগসূত্র। সেই মা যখন পথের ধারে ওভাবে বসেছিল, আমার ভেতরটা ফেটে যাচ্ছিল চাচা, আমার সহ্য হয়নি। গফুর চাচা রাফিদের ভাষার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, আমি জানি বাবা, আমি সব জানি, তোমার মনের অবস্থা আমি বুঝতে পারছি। রাফিদের চোখ ছলছল করে উঠল। কিন্তু ওই মাই তো আমার জীবনটা শেষ করে দিয়েছিল, তার জন্যই তো আমাকে বাড়ি ছাড়তে হয়েছিল, তার জন্যই তো আমার ছোটবেলা দুঃস্বপ্নের মতো কেটেছে। আজ তাকে নিজের বাড়িতে আশ্রয় দিতে আমার মন সায় দিচ্ছে না। এই শান্তি জীবনে আমি আর অশান্তি চাই না।
গফুর চাচা একটা দীর্ঘশ্বাস ফেললেন, তারপর দৃঢ় গলায় বললেন, বাবা একটা কথা বলি, মন দিয়া শোনো। মায়েরা হইল আসমানের লাহাল। আসমানে মেঘ জমে, বৃষ্টি হয়, বজ্রপাত হয়, কিন্তু দিন শেষে ওই আসমানটা ছায়া দিয়া রাখে। মায়েরা ভুল করে বাবা, রাগের মাথায় ছেলে মেয়েদের গায়ে হাত তুলতে পারে, লাগলে 2-4টা চড়ও দিতে পারে, কিন্তু তুমি কও কোনো সন্তান কি পারে তার বাপ মায়ের গায়ে হাত তুলতে? পারে তারে বাড়ির থাইকা বের করে দিতে? রাফি চুপ করে শুনছিল। গফুর চাচা প্রতিটি কথা তার বুকে গিয়ে বিঁধছিল। গফুর চাচা বললেন, লোকে কয় মায়ের কান্দনে নাকি আল্লাহর আরশ কাঁপে। উনি জায়েদ করে থাকো, দিন শেষে তোমার মা জন্ম দিচ্ছে তোমারে। এই দুনিয়ার আলো বাতাস তার জন্যই দেখছো। তারে রাস্তায় ফেলে রাখলে তুমি কোনোদিন শান্তি পাইবা না বাবা। ষষ্ঠও তোমার ক্ষমা করব না। একটু থেমে তিনি রাফিদের চোখের দিকে তাকিয়ে বললেন, আমার কথা যদি শোনো তাহলে 2টা কাজ করতে পারো। হয় ওনাকে এই ফ্ল্যাটে নিয়ে আসো, নিজের কাছে রাখো, নাহলে যেখান থেকে ওনার ছোট ছেলে ওনাকে বের করে দিচ্ছে সেই বাড়িতে সসম্মানে ফিরিয়ে দিয়ে আসো, সে আগের মর্যাদায়, যেখানে উনি রানী হইয়াছিলেন। গফুর চাচার কথাগুলো রাফিদের ভেতর সব দ্বিধা, সব দ্বন্দ্ব ধুয়ে মুছে দিল। সে বুঝতে পারল প্রতিশোধের আগুন যতই চলো, মায়ের অপমানের কাছে তা কিছুই নয়। তার মা শেখবাড়ির রানী ছিলেন, তাকে পথের ভিখারি নিয়ে হয়ে থাকতে দেওয়া চাই না। এটা তার সন্তানের জন্য সবচেয়ে বড় পরাজয়। রাফি উঠে দাঁড়ালো, তার চোখে এক নতুন দৃঢ়তা। চাচা গাড়ি বের করতে বলো, আমি এখনই বেরোবো। এত রাতে কই যাইবা বাবা? আমার মাকে তার সম্মান ফিরিয়ে দিতে, বলে রাফিদ নিজের ঘরের দিকে পা বাড়ালো। পরদিন সকালে রাফিদ ড্রাইভারকে নিয়ে সেই হোটেলে পৌঁছালো যেখানে তার মা ছিলেন। হোটেলের ঘরে ঢুকে দেখলো তার মা একটা চেয়ারে বসে শূন্য দৃষ্টিতে বাইরে তাকিয়ে আছেন। মলিন শাড়িটা তখনও তার পরনে। রাফিদকে দেখে তিনি চমকে উঠে দাঁড়ালেন, চোখে সেই পুরনো লজ্জা আর সংকোচ। রাফিদ এগিয়ে গিয়ে মায়ের পায়ের কাছে বসে পড়ল, মা চলো। কোথায়? তার মায়ের কণ্ঠে বিস্ময়। তোমার বাড়িতে, রাফি শান্তভাবে উত্তর দিল, কিন্তু তার আগে তোমাকে আমার সাথে এক জায়গায় যেতে হবে। রাফিদ তার মাকে নিয়ে শহরের সবচেয়ে নামকরা এক শাড়ির দোকানে এলো। দোকানের ঝলমলে আলো, শাড়ি দামি শাড়ি থেকে তার মা ইতস্ত করছিলেন। তিনি যেন এই জগতের সাথে নিজেকে মেলাতে পারছিলেন না। রাফিদ তার হাত ধরে ভেতরে নিয়ে গেল। সেলম্যানদের বলল সবচেয়ে ভালো চমদানি আর সিল্কের শাড়ি দেখাতে। সেসবের দিকে দরকার বাবা, তার মা ফিসফিস করে বললেন। রাফিদ মায়ের চোখের দিকে তাকে নরম গলায় বললেন, শেখবাড়ির রানীর পরানে মলিন শাড়ি মানায় না মা। এই কথাটাতেই যেন সব দ্বিধা কেটে গেল। রাফিদ নিজের হাতে মায়ের জন্য 2টো সুন্দর শাড়ি পছন্দ করল, একটা গাঢ় নীল রঙের জামদানি আর একটা ছাই রাঙা সিল্ক। বিল দেওয়ার পর যখন শাড়ির ব্যাগ 2টো মায়ের হাতে দিল, রাফিদ দেখলো বহুদিন পর তার মায়ের চোখে পানি। তবে এ জল লজ্জা বা অপমানের নয়, এ জল খুশি, প্রাপ্তির। খুশিতে মায়ের চোখ 2টো চিকচিক করছিল। যে সন্তানের মুখ দর্শনও তিনি একসময় করতেন না, আর সেই ছেলে তার হারিয়ে যাওয়ার সম্মান ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছে। গাড়িটা যখন শেখবাড়ির বিশাল গেটের সামনে এসে থামলো, রাফিদের বুকের ভেতরটা থক করে উঠল। কতদিন পর সে এই বাড়িতে পা রাখছে, কত স্মৃতি, কত অপমান, কত যন্ত্রণা জড়িয়ে আছে এই বাড়ির প্রতিটি ইটের সাথে। সে গাড়ি থেকে নেমে মায়ের জন্য দরজা খুলে দিল। তার হাত ধরে গাড়ি থেকে নামিয়ে যখন গেটের দিকে এগোচ্ছিল, ঠিক তখনই ভেতর থেকে দ্রুত পায়ে বেরিয়ে এলো রাহা। তার চোখে মুখে বিস্ময় আর তীব্র বিরক্তি।
মায়ের দিকে একবার তার ছেলের দৃষ্টি ফেলে এসে রাফিদের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, তুই তুই কোন অধিকারে এই বাড়িতে এসেছিস? রাফিদের ভেতরটা মুহূর্তে জমে বরফ হয়ে গেল, কিন্তু সে বাইরে কোনো প্রতিক্রিয়া দেখালো না। তার চেহারা ভাবলেশীন, হীন, কণ্ঠস্বর হিমশীতল। এই রাফিদকে রাত চেনে না। এই সে পুরনো ভীতু অত্যাচারিত বড় ভাই নয়, এ এক অন্য মানুষ। তার চোখে মুখে ক্ষমতার ছাপ, তার চলনে আত্মবিশ্বাসের ঝংকার। রাফিদের এই ভয়ঙ্কর পরিবর্তন দেখে রাত এক মুহূর্তের জন্য থমকে গেল। রাফিদ রাহাতের চোখের দিকে সরাসরি তাকালো। তার দৃষ্টিতে কোনো রাগ নেই, ঘৃণা নেই, আছে কেবল এক শীতল উদাসীন্য। সে শান্ত কিন্তু দৃঢ় গলায় উত্তর দিল, তোর যে অধিকার, সে অধিকারেই। এই একটি বাক্যে যথেষ্ট ছিল। রাহাত যেন বাকরুদ্ধ হয়ে গেল। সে কি বলবে ভেবে পেল না। যে ভাইকে সে তাড়িয়ে দিয়েছিল, সেই ভাই আজ তার সামনে দাঁড়িয়ে তারই অধিকারের কথা বলছে। রাফিদ আর এক মুহূর্ত দাঁড়ালো না। সে রাহাতের দিকে আর ফিরেও তাকালো না। মায়ের হাতটা শক্ত করে ধরে তাকে পাশ কাটিয়ে সে বাড়ির ভেতরে পা রাখলো। তার প্রতিটি পদক্ষেপ ছিল দৃঢ় এবং স্থির, যেন নির্বাসিত রাজা বহু বছর পর তার রাজ্যে ফিরে এসেছে নিজের সিংহাসন পুনরুদ্ধার করতে। সে বাড়ির পরিত্যক্ত এই সিংহাসনে আজ তার নির্বাসিত রানীর প্রবর্তন ঘটল। আর সেই প্রবর্তন ঘটালো নির্বাসিত রাজপুত্র নিজেই। পেছনে হতভম্ব পরাজিত সৈনিকের মতো দাঁড়িয়ে রইল রাহাত। সে বুঝতে পারছিল শেখ বাড়ির ক্ষমতার খেলাটা আজ থেকে নতুন করে শুরু হতে চলেছে। হ্যালো বন্ধুরা, শেখ বাড়ি বলছিলেন গল্পটা তোমাদের কেমন লেগেছে? পার্ট 10 পেতে কমেন্ট করতে ভুলবে না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ।